আসসালামু আলাইকুম গ্রুপের সুপ্রিয় শিক্ষার্থীগণ, আপনাদেরকে স্বাগতম। প্রোনাউনের পঞ্চম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা পঞ্চম ক্লাসের আলোচনা শুরু করব ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে। ইন্টারোগেটিভ শব্দটা আসছে ইন্টারোগেশন থেকে, অর্থাৎ জিজ্ঞাসামূলক। ইন্টারোগেশন মানে জিজ্ঞাসা বা জিজ্ঞাসাবাদ, আর ইন্টারোগেটিভ জিজ্ঞাসামূলক বা প্রশ্নবোধক। প্রোনাউন মানে সর্বনাম। তাহলে এর যদি নাউন ফর্ম আসে তাহলে নাউন ফর্ম হচ্ছে ইন্টারোগেশন, ইন্টারোগেট জিজ্ঞাসা করা, ইন্টারোগেশন জিজ্ঞাসা, ইন্টারোগেটিভ জিজ্ঞাসামূলক। তো ভালো কথা, যে সকল প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয়, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করতে যে সকল প্রোনাউন ব্যবহার করা হয় এদেরকে আমরা বলি ইন্টারোগেটিভ প্রোনাউন। তো প্রশ্ন জিজ্ঞাসা করতে আমরা ব্যবহার করতেছি সাপোজ হু ডিড ইট, কে এটা করেছিল, অথবা হু হ্যাজ ডান ইট, কে এটা করছে, অথবা হু ব্রক দ্য গ্লাস, বা হু টুক দ্য ফোন, কে ফোনটা নিয়েছিল। ঠিক একইভাবে দেখেন হোম, যে আপনি কাকে চান, আপনি কাকে চান, হোম ডু ইউ ওয়ান্ট। তারপরে আসেন হুজ বুক ইজ দিস, এটা কার বই। তো সেক্ষেত্রে কিন্তু ওটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে হুজ বুক বললে, কিন্তু হবে হুজ ইজ দিস বুক। তারপরে আসেন হুইচ ডু ইউ ওয়ান্ট। তো এই প্রোনাউনগুলো যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তো এই প্রোনাউনগুলো প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষেত্রে ব্যবহৃত হলে তখন আমরা এদেরকে বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। এদের চেনার বৈশিষ্ট্য, তবে ব্যতিক্রম থাকবে, কিন্তু আগে বলে নিচ্ছি কোনো রুলই অ্যাবসলিউট না। তো ইন্টারোগেটিভ প্রোনাউন সাধারণত বাক্যের শুরুতে বসে, যেমন হু ডিড ইট, হু কিল দ্য বয়, হু ব্রক দ্য গ্লাস। তো প্রথমে বসলো এই যে হোম ডু ইউ ওয়ান্ট। তো তারপরে দেখেন হুজ ইজ দিস বুক, ভালো কথা। হুইচ ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এরা কি হলো সাধারণত বাক্যের শুরুতে বসে। সাধারণত দেখেন এদের পরে অক্সিলারি ভার্ব বসে, তবে হু ব্যতিক্রম। আবার হুয়েও বসে, যেমন হু হ্যাজ ডান ইট। মানে এদের পরে রুলসটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট বসে। হু এর ক্ষেত্রে হু নিজেই সাবজেক্ট, কিন্তু সবসময় যে হু অক্সিলারি ভার্ব নেবে তা কিন্তু না। যেমন দেখেন হু ডিড ইট, ওখানে ডিড কিন্তু অক্সিলারি ভার্ব না। ঠিক আছে, এবারে দেখেন ইহার পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না, মানে এদের কোনো পূর্বপদ থাকে না। যেমন হি হু লাভস লাস্ট লাভস বেস্ট, তাহলে হি হু, এখানে কিন্তু ওই যে হি হু হলো বা দোজ হু, সেক্ষেত্রে কিন্তু হুটা ইন্টারোগেটিভ প্রোনাউন না, তখন ওরা কিন্তু রিলেটিভ প্রোনাউনে আসবে, যার আলোচনা আমরা পরে দেখবো। দেখেন বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন থাকে। ইন্টারোগেটিভ প্রোনাউন চেনার সবচেয়ে ভালো তরিকা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। এবারে দেখেন দুটো সেন্টেন্সকে যুক্ত করে না, এরা নিজেরাই একটা সেন্টেন্স হিসেবে থাকে, সর্বদাই সিম্পল সেন্টেন্স গঠন করে। এই যে দেখেন হুম ডিড ইউ মিট ইয়েস্টারডে, গতকাল আপনি কার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, বা গতকাল তুমি কার সঙ্গে সাক্ষাৎ করেছিলে। অথবা হোম ডিড ইউ বিট ইয়েস্টারডে, তুমি গতকাল কাকে মেরেছিলে। অথবা হোম ডিড ইউ রিবিউক ইয়েস্টারডে, গতকাল আপনি কাকে বকাঝকা করেছিলেন। তাহলে দ্য ওয়ার্ড হুম এটা কোন ধরনের প্রোনাউন, দেখেন অপশনে রিলেটিভও আছে, ইন্টারোগেটিভও আছে, ডেমনস্ট্রেটিভ, নান অফ দ্য অ্যাবভ। তো এক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি এইটাই যে নোট অফ ইন্টারোগেশন আছে, ভালো কথা। এরপরে অক্সিলারি ভার্ব আছে, তারপরে সাবজেক্ট। তো দুটো সেন্টেন্স নাই, একটাই, এর পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট নাই। ঠিক আছে, আবার ইন্টারোগেটিভ প্রোনাউন বাক্যের শুরুতে বসে, তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। এখন দেখেন ইন্টারোগেটিভ প্রোনাউন যদি দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য ব্যবহৃত হয়, এই যে সকল প্রোনাউন দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তো এক্ষেত্রে আমাদের মূলত প্রথমে আছে ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হুম, হুজ। ঠিক আছে, হুইচ, হোয়াট, দ্যাট ইত্যাদি। এখানে ব্যতিক্রম এসে দ্যাট। তো অনেকে জিজ্ঞেস করতে পারেন যে হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, এই চারটা কি? এই চারটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আর ওরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব থেকে যখন কমপ্লেক্স সেন্টেন্সে যায়, বাক্যের মাঝে বসে, তখন ওরা হয়ে যায় রিলেটিভ অ্যাডভার্ব। এটা নিয়ে যেন আপনারা কনফিউজড না হন। কি বললাম আবার বলি, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই চারটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এরা যখন এই যে রিলেটিভ প্রোনাউনের মতো, যেমন বাক্যের মাঝখানে বসে কমপ্লেক্স সেন্টেন্স যখন গঠন করে, তখন ওরা হয়ে যায় রিলেটিভ অ্যাডভার্ব। তো রিলেটিভ প্রোনাউন বাক্যের মাঝে বসে সাধারণত, তবে বাক্যের এই যে শুরুতে অক্সিলারি ভার্ব থাকলে রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন থাকে, কোয়েশ্চেন মার্ক থাকে। তারপর দেখেন এর সাধারণত পূর্বপদ থাকে, প্রথমে বসলে এর অ্যান্টিসিডেন্ট থাকে না।
যেমন বলা হচ্ছে হু ব্রেক্স দ্য ল, যেই আইন ভাঙুক উইল বি পানিশড, তো ওটা ইন্টারোগেটিভ প্রোনাউন না হয়ে হলো রিলেটিভ প্রোনাউন। হু ব্রেক্স দ্য ল, যে আইন ভাঙুক, হু এভার ব্রেক্স দ্য ল উইল বি পানিশড, তাকে শাস্তি দেওয়া হবে, ওর কোনো অ্যান্টিসিডেন্ট নাই। তারপরে দেখেন সাধারণত বাক্যের শেষে ফুল স্টপ থাকে, সাধারণত, কিন্তু ওই যে তবে বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব থাকলে, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যের শেষে, তখন এই যে প্রশ্নবোধক হবে এই অক্সিলারি ভার্বের কারণে, আমরা দেখলে বুঝতে পারবো, সেন্টেন্সে দেখাচ্ছি। দুটো ক্লজকে যুক্ত করে বিদায় সর্বদাই কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। রিলেটিভ প্রোনাউনটা মূলত কমপ্লেক্স সেন্টেন্সের জন্য। এখানে আমরা এখন দেখে নিই উইচ ওয়ান ইজ দ্য রিলেটিভ প্রোনাউন। তাহলে হি কি প্রোনাউন? হিটা হচ্ছে আমাদের সাধারণত পার্সোনাল প্রোনাউন, তবে এরা ইনডেফিনাইট প্রোনাউন হতে পারে, সেটার আমি গ্রুপে আজকে পোস্ট দিয়েছি। কখন? হি হু দোজ হু, এই ক্ষেত্রে হিটা পার্সোনাল প্রোনাউন হলে ইনডেফিনাইট প্রোনাউন হবে হি হু এর ক্ষেত্রে। হি হু ওয়ার্কস হার্ড শাইনস ইন লাইফ, হি হু ওয়ার্কস হার্ড, যে কঠোর পরিশ্রম করে জীবনে, সেক্ষেত্রে এটা ইনডেফিনাইট প্রোনাউন। তারপরে দেখেন ইউটা আমাদের কি হয়? পার্সোনাল প্রোনাউন হয়, আবার এটা ইনডেফিনাইট প্রোনাউন হয়। হিজ, হিজটা পার্সোনাল, এটা হচ্ছে প্রশ্নটা আসছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাউসির মানে শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক পদে 13 সালে, আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে 14-15। তাহলে রাইট আনসার হচ্ছে আমাদের হু। পরে দেখেন হু, হোয়াট অ্যান্ড হুইচ আর ড্যাশ প্রোনাউন। তো অপশনে ডেমনস্ট্রেটিভ দেখেন, অপশন এতে বিতে পার্সোনাল, সিতে রিলেটিভ, ডিতে রিফ্লেক্সিভ। তাহলে এরা সাধারণত ইন্টারোগেটিভ অথবা রিলেটিভ। সাধারণত এরা ইন্টারোগেটিভ, আর রিলেশনের ক্ষেত্রে এরা আমরা ব্যবহার করি রিলেটিভ, যেহেতু অপশনে কিন্তু ইন্টারোগেটিভ নাই। যেহেতু ইন্টারোগেটিভ নাই, সেক্ষেত্রে আমরা এদের আনসার করব রিলেটিভ। যদি অপশনে থাকলো ইন্টারোগেটিভ রিলেটিভ, তখন কিন্তু হবে এ সি বা এ বি, এরকম, মানে ইন্টারোগেটিভ রিলেটিভ দুটোই। এখন দেখেন ইন হুইচ টাইপ অফ সেন্টেন্সেস রিলেটিভ প্রোনাউন জয়েন্স টু ক্লজেস। কোন ধরনের বাক্যে রিলেটিভ প্রোনাউন দুইটা ক্লজকে যুক্ত করে, দুইটা বাক্যাংশকে যুক্ত করতেছে, তাহলে এটা হবে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল এ ভর্তি পরীক্ষার প্রশ্ন 4 বছর। এবারে দেখেন ইন দ্য সেন্টেন্স আই নো দ্য ম্যান হু হ্যাজ ডান দিস, আমি লোকটাকে চিনি যে কাজটা করেছে, মানে যে কাজটা করেছে আমি লোকটাকে চিনি। তাহলে এই যে দেখেন বাক্যের মাঝখানে বসছে, শেষে ফুল স্টপ আছে, সাধারণত বাক্যের শেষে ফুল স্টপ, তাহলে এটা রিলেটিভ প্রোনাউন, এটা হবে রিলেটিভ প্রোনাউন। তারপরে দেখেন ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, মানে আমি দায়ী, টু ব্লেম মানে দায়ী, ইট ইজ আই মানে আমি, ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার, আমি তোমার শিক্ষক, এটা আমি করেছি, ইট ইজ আই হু হ্যাভ ডান ইট, এটা আমি করছি। তো এই যে ইট ইজ আই তারপরে হু, তো এখানে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু না, কারণ এরা বাক্যের মাঝখানে বসেছে। এখানে কিন্তু দুইটা ক্লজ আছে, দুইটা ফাইনাইট ভার্ব আছে, এই যে একটা ফাইনাইট ভার্ব, এই একটা ফাইনাইট ভার্ব। পাস্ট টেন্স করেন ইট ওয়াজ আই, ঠিক আছে, এখানে আই আছে, তখন ওয়াজ হয়ে যাবে যে আই হু ওয়াজ টু ব্লেম, ইট ওয়াজ আই হু ওয়াজ টু ব্লেম। তার মানে টেন্স চেঞ্জ করলে ভার্ব চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এরা হচ্ছে ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব আছে, মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স। ট্রেডিশনাল অনুসারে বললাম, মডার্নে কিন্তু এর ব্যতিক্রম আছে। দেখেন এটা কিন্তু ইজ ফাইনাইট ভার্ব, এখানে এমন ফাইনাইট ভার্ব, এটা পাস্ট টেন্স করেন, টেন্স চেঞ্জ করলেই বুঝতে পারবো। তাহলে ওয়াজ হয়ে গেল, আবার এখানেও ওয়াজ হয়ে গেল, তাহলে এটা আমাদের রাইট আনসার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবার আসেন হু ইজ দ্য ম্যান দ্যাট কেম টু ইউ, এখানে দ্যাট, এই যে দেখেন এখানে শুরুতে কিন্তু হুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর দ্যাটটা হচ্ছে, ঠিক আছে, যেহেতু আমার শুরুতে একবার হু ইজ দ্য ম্যান, ঠিক আছে, হু কেম টু ইউ, দুইবার তো আমার হু ব্যবহারের ইয়ে নেই, কিন্তু সেন্সে কিন্তু দুইবারই হওয়ার কথা। দেখেন হু ইজ দ্য ম্যান, লোকটাকে, যে লোকটা তোমার কাছে এসেছিল, মানে হু কেম টু ইউ। তো দ্বিতীয়বার এই যে শুরুতে হু আছে, এর পুনরাবৃত্তি এড়ানোর জন্য কিন্তু আমরা ব্যবহার করলাম দ্যাট, মানে হু এবং হুইসের পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে দ্যাটটা কি প্রোনাউন? দ্যাটটা এখানে, দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর এখানে হুটা কিন্তু হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। একই বাক্যে হুটা এখানে ইন্টারোগেটিভ, আর এখানে দ্যাটটা হচ্ছে রিলেটিভ। দেখেন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যা চকচক করে তা শোনা না, মানে চকচক করলেই সব শোনা হয় না। হোয়াট কাইন্ড অফ প্রোনাউন দ্যাট ইন দ্য সেন্টেন্স, এটা কুইটের কোশ্চেন। তো একই বিষয়, এখানে দ্যাটটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। পরীক্ষা অনেক সময় আসে এটা কোন ধরনের পার্ট অফ স্পিচ, সেক্ষেত্রে এটা প্রোনাউন, এটা রিলেটিভ প্রোনাউন কেন? এখানে এই প্রশ্ন অনেকে জিজ্ঞেস করে যে এখানে গ্লিটার্স কেন ভার্ব? গ্লিটার মানে চকচক করা, গ্লিটার গ্লিস্টেন মানে হলো চকচক করা।
অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এখানে আপনাদের একটা সারপ্রাইজিং বিষয় দেখায়। আমি এই প্রবাদটা নিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনারা এটাই পড়ে আসছেন, কিন্তু এর ব্যতিক্রম আছে। এর ব্যতিক্রম মানে কি আছে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এটা অনেকেই আপনারা জানেন না যে চকচক করলে সোনা হয় না, গ্লিটার্স এখানে ভার্ব। কারণ এই যে দেখেন, গ্লিটার মানে চকচক করা, এটা একটা ফাইনাইট ভার্ব, ইজ একটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে। এখানে অল এর এই যে দেখেন, দ্যাট এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে অল, মানে অল ইজ নট গোল্ড দ্যাট গ্লিটার, যা চকচক করে। তাহলে এখানে অল হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। যদি পরীক্ষায় আসে এখানে অল কোন প্রোনাউন, তাহলে ইনডেফিনাইট প্রোনাউন। দ্যাট কোন প্রোনাউন, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটা কি ভার্ব, ফাইনাইট ভার্ব, এটাও ফাইনাইট ভার্ব। এই কারণে এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দুটো ফাইনাইট ভার্ব আছে, এই কারণে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানেও একটা ফাইনাইট ভার্ব, এই একটা ফাইনাইট ভার্ব, এখানেও দুটো ফাইনাইট ভার্ব, এই কারণে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কারণে এটাও রিলেটিভ প্রোনাউন, এটাও রিলেটিভ প্রোনাউন। এখানে অল কিন্তু ইনডেফিনাইট প্রোনাউন, আর এখানে গোল্ড কিন্তু ম্যাটেরিয়াল নাউন, আর নটটা কিন্তু অ্যাডভার্ব। এটা ভার্বই ব্যবহার করা যায়। তবে একটা মজার বিষয় বলি, এটা কিন্তু অক্সফোর্ডের 10th এডিশন। অক্সফোর্ডের আমি 8, 9th এডিশনের আগেই কিন্তু আমি ফেসবুকে সেই 2020 সাল থেকে আমি মূলত উইকিপিডিয়াতে স্টাডি করতে গিয়ে এটা পাইছিলাম। এই গ্লিস্টার, গ্লিস্টেন আর গ্লিস্টার্স, এই তিনটা, এটা দিয়ে আমি ফেসবুকে পোস্ট দিয়ে রাখছি। মাস্টারের 20 সালের এডিশন দেখেন। নেট প্রবলেম হচ্ছে, তো তাহলে এখানে আবারও শুরু করি আমরা। অলটা এখানে ইনডেফিনাইট প্রোনাউন, দ্যাট রিলেটিভ প্রোনাউন। এখানে গ্লিটার্স ভার্ব। গ্লিটার্স এর আরো দুটো সিনোনিম আপনাদেরকে দেখালাম যখন ইলেকট্রিসিটি ডিস্টার্ব করলো। দেখেন এই যে অল দ্যাট গ্লিটার্স আপনি জানেন, কিন্তু আরো দুটো আছে, গ্লিস্টেন্স হয় এবং গ্লিস্টার্স হয়। ইজ নট গোল্ড মানে নট এভরিথিং দ্যাট সিম গুড অ্যাডাক্টিভ ইজ অ্যাকচুয়ালি গুড। এটা নিয়ে আর আশা করি আপনাদের প্রবলেম থাকবে না। পরেরটায় আসেন, দেখেন দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। শিলা ওয়ার্কস ফর আ কোম্পানি, সে একটা কোম্পানির পক্ষে কাজ করে, দ্যাট মেক্স ফার্নিচার। তাহলে এখানে ওয়ার্কস একটা ফাইনাইট ভার্ব, এখানে মেক্স আর একটা ফাইনাইট ভার্ব। দুটাই যদি পাস্ট টেন্স করি তাহলে হবে ওয়ার্কড, আর এখানে হয়ে যাবে মেড। তো এটা কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে দুটো, এই যে এই দ্যাট এর আবার কিন্তু একটা অ্যান্টিসিডেন্ট আছে। সে একটা কোম্পানির পক্ষে কাজ করে, যেই কোম্পানি কি বানায়, ফার্নিচার বানায়, আসবাবপত্র বানায়। তাহলে দ্যাটের অ্যান্টিসিডেন্ট হলো পূর্বপদ, যেটা মানে এই দ্যাট এই কোম্পানিকেই নির্দেশ করতেছে। এই যে এই দ্যাট অলকেই নির্দেশ করতেছে। ঠিক আছে, এই দ্যাট এখানে ম্যানকে নির্দেশ করতেছে। মানে রিলেটিভ প্রোনাউন হতে গেলে তাদের সাধারণত অ্যান্টিসিডেন্ট থাকে। তাহলে এক্ষেত্রে আমাদের দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। পরেরটা আসেন, দেখেন উইচ অফ দ্য ফলোইং হ্যাজন্ট ইউজ রিলেটিভ প্রোনাউন। এই বাক্যতে কোনটাতে রিলেটিভ প্রোনাউন ব্যবহার হয়নি? দেখেন আই লাইক পিপুল হু স্মাইল এ লট। উইচ অফ দ্য ফলোইং হ্যাজ নট ইউজ রিলেটিভ প্রোনাউন, এটাতে কিন্তু রিলেটিভ প্রোনাউন ব্যবহার করছে। এখানে হু এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে পিপল, আর এখানে এই একটা ফাইনাইট ভার্ব, এ একটা ফাইনাইট ভার্ব। আই লাইক, এখানে হি বসালে হয়ে যাবে হি লাইকস। ঠিক আছে, তখন পিপুলের জায়গায় যদি আমরা সিঙ্গুলার কিছু ব্যবহার করি সেক্ষেত্রে হয়ে যাবে স্মাইলস। তার মানে এখানে দুটো ফাইনাইট ভার্ব আছে, হু এর অ্যান্টিসিডেন্টটা আছে পিপল। এই কারণে এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, আর হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দেখেন দেয়ার ইজ আ প্রোগ্রাম টু নাইট হুইচ ইউ মাইট লাইক। তো ভালো কথা, এখানে হুইচ এর প্রোগ্রাম অ্যান্টিসিডেন্ট, তো এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এখানে হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখানে দেখেন হুইচ বুক ডু ইউ লাইক, কোন বইটা তুমি পছন্দ করো, এটা হচ্ছে বুকটা নাউন। নাউনের আগে সাধারণত যা বসে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এখানে দেখেন দোজ হু ওয়ান্টস টিকেট ক্যান গেট দেম ফ্রম দ্য অফিস, মানে যারা টিকিট চায় তারা সেগুলো অফিস থেকে পেতে পারে। তাইলে এই যে দোজ হু, দোজ সাধারণত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু এই জায়গায় দোজ হু যারা, তারা যারা টিকিট চায় তারা অফিস থেকে পেতে পারে বা নিতে পারে। তাহলে এখানে এই দোষ সাধারণত ডেমনস্ট্রেটিভ হলো, এখানে কিন্তু দোষটা হলো ইনডেফিনাইট প্রোনাউন। যদি এই সেন্টেন্সটাই দিয়ে প্রশ্নকর্তা বলে যে এখানে দোষ কোন ধরনের প্রোনাউন, অনেকেই আনসার করবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কারণ দিস, দ্যাট, দিস, দোজ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু এখানে এটা হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। হি হু
আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন নাই। না, নেটে খুব জ্বালাচ্ছে। আবারও বলি, এখানে দেখেন হু, উইস, হোয়াট, এরা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেহেতু অপশনে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন নাই, অপশন এ তে ডেমনস্ট্রেটিভ, বি তে রিলেটিভ, সি তে রিফ্লেক্সিভ, ডি তে ইনডেফিনাইট। এই কারণে আমাদেরকে আনসার দিতে হবে রিলেটিভ প্রোনাউন। যদি অপশনে দুটোই থাকে, ইন্টারোগেটিভ, রিলেটিভ, তখন কিন্তু আমাদেরকে আনসার করতে হবে বোথ অথবা ওই দুটাকে উল্লেখ করে। এখানে দেখেন অস্পষ্টতা এড়াতে, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসে। সাধারণত কি হবে, রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসবে। এখানে অ্যাডভার্ব ঢুকে গেছে, এই কারণে পাশাপাশি নেওয়া যায়নি। তারপরে কিন্তু এই যে পাশাপাশি আছে, ঠিক আছে, এই যে দেখেন পাশাপাশি আছে, ঠিক আছে, এই যে দেখেন পাশাপাশি আছে। এটা রিলেটিভ প্রোনাউন, এটা অ্যান্টিসিডেন্ট। এখানে দেখেন আজকের লাইভে খুব কষ্ট হচ্ছে, নেটের প্রবলেম হচ্ছে, একটু ধৈর্য ধরে সাথে থাকেন। তাহলে কি বললাম, অস্পষ্টতা এড়ানোর জন্য বা বিভ্রান্তি এড়ানোর জন্য রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি থাকে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট আগে পরে রিলেটিভ প্রোনাউন। অ্যান্টিসিডেন্ট ব্যক্তিবাচক হলে রিলেটিভ প্রোনাউন হিসেবে সাধারণত হু বসবে, আর হু না থাকলে আমরা দ্যাট ব্যবহার করতে পারবো। মানে দ্যাটকে ব্যক্তিবাচক, বস্তুবাচক উভয় ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। কতগুলো ক্ষেত্র আছে যেখানে হু, হুইজ ব্যবহার না করে দ্যাট ব্যবহার করাই বাঞ্ছনীয় বা উচিত। তাহলে দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট 13-14 পরীক্ষায় আসা প্রশ্ন। তবে এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল রিলেটিভ প্রোনাউনের। দেখেন 12তম বিসিএস আসছে, তারপরে অনেকবার আসছে, উল্লেখ করতে গেলে অনেক সময় নষ্ট হবে। তো আমরা দেখে নিই, রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি থাকে তার। তো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য বয় ওয়াজ শর্ট হু স্ন্যাচড মাই হ্যান্ডব্যাগ। যে আমার হাত ব্যাগ ছিনিয়ে নিছিল, ছেলেটা কি খাটো ছিল, তো এখানে পাশাপাশি নাই। দ্য বয়ের পরে ভার, তারপরে আবার হু, তো এটা ভুল। তারপরে দেখেন দ্য বয় স্ন্যাচড মাই ব্যাগ হু ওয়াজ শর্ট, এটাও দূরে দূরে আছে, এটাও ভুল। তাহলে দ্য বয় হু স্ন্যাচড মাই ব্যাগ ওয়াজ শর্ট, এইটা ঠিক আছে, কারণ এখানে দ্য বয় হচ্ছে অ্যান্টিসিডেন্ট পূর্বপদ আর হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, পাশাপাশি বসেছে। তাহলে দ্য বয় হু স্ন্যাচড মাই ব্যাগ, তারপরে ওয়াজ শর্ট, যে ছেলেটা আমার ব্যাগ ছিনিয়ে নিয়েছিল সে খাটো ছিল। তারপরে দেখেন দ্য বয় ওয়াজ শর্ট হু, তো এখানে হু এক জায়গায়, দ্য বয় আর এক জায়গায়। তো সহজ সূত্র হলো রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসবে। ক্লাস করতে অসুবিধা হচ্ছে শাহিদা আক্তার, আমারও অসুবিধা হচ্ছে, মানে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে। একইভাবে দেখেন, রিলেটিভ প্রোনাউন এবং কি বললাম, অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন পাশাপাশি বসবে। তাহলে দ্য ম্যান ওয়াজ টল হু, এটা রং, দূরে দূরে আছে। দ্য ম্যান কেম টু মাই অফিস, এটাও দূরে দূরে আছে। এই যে এখানে হু, এখানে দ্য ম্যান, এটাও সঠিক না। এবার আসেন, দ্য ম্যান হু কেম টু মাই অফিস ওয়াজ টল, যে লোকটা আমার অফিসে এসেছিল সে ছিল লম্বা। তো এখানে অ্যান্টিসিডেন্ট দ্য ম্যান এবং হু পাশাপাশি আছে, এটাই সঠিক। এখানে এটাও ভুল। এই যে মাই অফিস হু কেম, এটা মাই অফিস তো আর হু হতে পারে না। হুইচ ওয়ান ইজ কারেক্ট দেখেন, দ্য ম্যান ওয়াজ টল হু স্টোল মাই ব্যাগ, যে লোকটা আমার ব্যাগ চুরি করেছিল লম্বা। তাহলে দ্য ম্যান আছে, এখানে হু মাঝখানে, এটা ভুল। মানে এক জায়গায় দ্য ম্যান আর এক জায়গায় হু, এটা ভুল। দ্য ম্যান স্টোল মাই ব্যাগ হু ইজ, এটাও দূরে দূরে, এক জায়গায় অ্যান্টিসিডেন্ট আর এক জায়গায় রিলেটিভ প্রোনাউন, তার মানে এই দুটাই ভুল, এ বি দুটোই ভুল। দ্য ম্যান স্টোল মাই ব্যাগ হু ওয়াজ টল, এটাও ভুল। সঠিক কোনটা, এটা দেখেন, দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল, যে লোকটা আমার ব্যাগ চুরি করেছিল সে ছিল লম্বা। পরে দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা 10ম বিসিএস এর কোশ্চেন। যে লোকটা এমন বলছিল সে বোকা, তাহলে কি হচ্ছে দেখেন, দ্য ম্যান দ্যাট সেড দ্যাট ওয়াজ আ ফুল। তাহলে এখানে দ্য ম্যান আমাদের এখানে হু হবে, এখানে হু হবে, কারণ আমরা একবার এখানে দ্যাট ব্যবহার করছি। যদি আমাদের হু না থাকে তখন আমরা দ্যাট ব্যবহার করতে পারবো। দ্য ম্যান হুম সেইড, তাহলে এখানে এটা অ্যান্টিসিডেন্ট, এখানে আমাদের হু লাগবে, কারণ এর ভার্ব হিসাবেও আমাদেরকে হু ব্যবহার করতে হবে। দ্য ম্যান ওয়াজ এ ফুল, দ্য ম্যান ওয়াজ এ ফুল, তাহলে হু সেড দ্যাট, এই কারণে এরও সাবজেক্ট লাগবে, এরও সাবজেক্ট লাগবে, এই কারণে দ্য ম্যানের পরে হুম হবে না। এখানে দুটো ভার্ব আছে, ফাইনাইট ভার্ব, দুটো সাবজেক্ট লাগবে, এই কারণে এখানে একটা সাবজেক্ট আছে, এখানে আর একটা লাগবে, এই কারণে হুম হবে না, হু হবে। তাহলে রাইট কোনটা, এটা দেখেন, দ্য ম্যান ওয়াজ এ ফুল, ঠিক আছে। আর ওই লোকটা বোকাকে যে এমনটা বলেছিল, হু সেড দ্যাট, হু সেড দ্যাট, তাহলে এটাই রাইট। অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন পাশাপাশি। পরেরটাই আমরা দেখি, রিলেটিভ প্রোনাউনের পরে দেখেন, এটাই ওই জায়গায় আমরা যেটা দেখে আসলাম, জি টু আসাই, হু ইজ টু ব্লেম, নাকি হু অ্যাম টু ব্লেম, নাকি হু আর টু ব্লেম।
তো রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব সাধারণত কি হবে, অ্যান্টিসিডেন্ট নাউন প্রোনাউনের নাম্বার ওটা সিঙ্গুলার নাকি প্লুরাল এবং কোন পার্সনে আছে সেইটা অনুসারে বসবে। তাহলে আমরা এখানে দেখি ইট ইজ, ঠিক আছে, ইউ, ইট ইজ ইউ, তাহলে তারপরে হু আছে, তা সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এটাকে ধরে নেব নাই, মাইনাস কেটে দেবো, তাহলে কি হচ্ছে দেখেন ইউ এর পরে আর বসে, সহজ হিসাব। এইরকম যদি সিচুয়েশন থাকে মাঝে রিলেটিভ প্রোনাউন আপনারা বাদ দিবেন। তাহলে ইট ইজ ইউ হু আর টু ব্লেম, ইট ইজ শি বা ইট ইজ হি হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তো এখানে দেখেন ইট ইজ আই, তাহলে আই এর পরে কি বসে, অ্যাম বসে, তাহলে এটা ভুল। তাহলে ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, তাহলে হু এর আগে যেটা থাকবে সেইটা অনুসারে আমাদের ভার্ব হবে। এখানে কিন্তু আরেক ভাবে করা যায়, সেটা কি আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, লাইনে থাকেন, দেখেন যেহেতু এখানে আমাদের আছে, এটা এইভাবেও লেখা যায়। দেখেন ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখেন আই অ্যাম দ্য ম্যান, আই অ্যাম দ্য ম্যান হু ইজ টু ব্লেম। আমরা এইভাবে এই একই অর্থ আসবে, কিন্তু দুটো বাক্যের অর্থ এক, যে আমি দায়ী বা আমি দোষী, আমি এইভাবে লিখতে পারি আই এম দ্য ম্যান হু ইজ টু ব্লেম, আই এম দ্য ম্যান হু ইজ টু ব্লেম। তাহলে কি হলো, এই যে দেখেন দ্য ম্যান, হু এর পূর্বে আমার অ্যান্টিসিডেন্ট হলো দ্য ম্যান, আর সেই অনুসারে ভার্ব হবে দ্য ম্যান ইজ টু ব্লেম। তাহলে আই এম দ্য ম্যান হু ইজ টু ব্লেম এর অর্থ যা, ঠিক আছে, এর অর্থ তা একই। এটার অর্থ সেম। আমরা এটা দেখি এর পরের ক্লাসে, আমরা এখান থেকে আরো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, এটা অনেক বড় লেকচার হবে এবং অনেক তথ্য আছে, অনেক তথ্য রিলেটিভ প্রোনাউনের মধ্যে প্রচুর, একটা ক্লাসে হবে না। আর নেটওয়ার্ক প্রবলেম, আপাতত এইভাবে আমরা আগাই। তাহলে দেখেন এটা খেয়াল রাখবেন, দুই ক্লজ বিশিষ্ট বাক্যে, দুই ক্লজ খেয়াল রাখবেন, ভার্বের, ঠিক আছে, দুই গ্যাপের পরে ভার্ব থাকলে, তো গ্যাপের পরে যদি ভার্ব থাকে এবং গ্যাপের পূর্বে পার্সন ব্যক্তি হইলে গ্যাপে হু বসে, আর যদি বস্তু থাকে বা অ্যানিমাল থাকে গ্যাপে হুইজ বা দ্যাট বসে, ঠিক আছে। ব্যক্তিবাচক রিলেটিভ প্রোনাউন কখনো ভার্বের সাবজেক্ট হলে তা অবশ্যই হু হবে। তাহলে আমরা এখানে দেখি, দেখেন আই ডোন্ট লাইক স্টোরিজ, ওটা আমরা মিলিয়ে নিই, আই ডোন্ট লাইক স্টোরিজ, তাহলে এই যে গ্যাপে ভার্ব আছে, এটা তো আমাদের ব্যক্তি না, এটা আমাদের ব্যক্তি না। তাহলে এক্ষেত্রে আমাদের কি কি করতে হবে, গ্যাপে এই যে দেখেন হুইস অথবা দ্যাট, তো এখানে যেহেতু আমাদের হুইস নাই, দে আছে, হুম আছে, হু আছে, ওয়ার আছে, তাহলে কি হবে, রাইট আনসারটা এই দ্যাট। দেখেন দ্য রেজিস্টার্ড পার্সেল মানে নিবন্ধনকৃত পার্সেল, মালটা ড্যাশ অ্যারাইভ, এখানে ভার্ব আছে, ফর এসে গেছে, ইজ অন দ্য টেবিল মানে রেজিস্টার্ডকৃত পার্সেল যেটা আসছে, ঠিক আছে, তোমার বা আপনার জন্য যেটা আসছে ওটা এখন টেবিলের উপরে আছে। তো এই ক্ষেত্রে আমাদের পার্সেলটা হচ্ছে সাবজেক্ট, এখানে আছে ভার্ব, তো এখানে তো হু ব্যবহার করার সুযোগ নাই, আমরা হুমও ব্যবহার করতে পারবো না, হুইস অথবা দ্যাট, উইস অথবা দ্যাট। তাহলে এখানে কিন্তু এই যে এখানে দ্যাট ছিল, এখানে কিন্তু দ্যাট নাই, সেক্ষেত্রে আমাকে আনসার করতে হচ্ছে উইস, তো হইন তো হবেই না। এই যে দেখেন টেল মি, তাহলে হুম টোল্ড ইউ কেন হবে না, এখানে টোল্ডটা হচ্ছে ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসেবে সাবজেক্ট ফর্ম লাগবে, তাহলে হু সাবজেক্ট, হুম হচ্ছে অবজেক্টিভ, আর পজেসিভ হচ্ছে হুস, তাহলে এখানে হবে হু টোল্ড ইউ দ্যাট, দ্যাট টোল্ড ইউ দ্যাট, এখানে দ্যাট হবে না কারণ এর আগে আমাদের লাগবে সাবজেক্ট হিসেবে হু, তাহলে এটা সঠিক। দেখেন টেল মি আমাকে বলো, হু টোল্ড ইউ দ্যাট, কে তোমাকে ওটা বলেছিল বা সেটা বলেছিল। এবারে আসি আমরা, দিস আর দ্য পুলিশম্যান, ঠিক আছে, ইনারা হচ্ছেন পুলিশম্যান কট দ্য থিপ, মানে এই পুলিশগুলোই মানে পুলিশের লোকেরাই কি করছে, চোরটাকে ধরেছিল। তাহলে ভার্বের আগে আমাদের এটা ব্যক্তিবাচক, পুলিশম্যান পুলিশের লোকেরা বা পুলিশওয়ালারা, তো এক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে হু, হুইস দ্যাট হুম এগুলো হবে না, এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে হু। এই যে টিচার্স চ্যালেঞ্জেস আস মানে শিক্ষক ব্যক্তিবাচক, এই যে দেখেন গ্যাপের পরে আমাদের ভার্ব আছে, আর দ্য ওয়ান্স উই রিমেম্বার, তো আমরা প্রোনাউনের শুরুতে যখন পড়েছিলাম মজার একটা বিষয় দেখেন,
এই যে দা টিচার্স, একে নির্দেশ করার জন্য আমরা ব্যবহার করতেছি দা ওয়ান্স, মানে দা টিচার্স, ঠিক আছে, হু চ্যালেঞ্জ আস, মানে যে শিক্ষকগুলো আমাদেরকে চ্যালেঞ্জ জানায়, ঠিক আছে, আর দা ওয়ান্স উই রিমেম্বার, ঠিক আছে, আর দা ওয়ান্স মানে আর দা টিচার্স, উই রিমেম্বার মানে ওই শিক্ষকদেরকে আমরা মনে করি। তো এখানে আমরা ওয়ান্স কেন ব্যবহার করলাম? টিচার্স এর পরিবর্তে। এখন দুইবার তো আমি বলতে পারি না যে দা টিচার্স হু চ্যালেঞ্জ আস আর দা টিচার্স উই রিমেম্বার। তো প্রোনাউন ব্যবহার করি নাউনের রিপিটেশন দূর করার জন্য। এ কারণে আমরা দ্বিতীয়বার এখানে টিচার্স ব্যবহার না করে ব্যবহার করলাম ওয়ান্স। পরেরটাই দেখেন, দা ওল্ড ম্যান লিভস নেক্সট ডোর। নেক্সট ডোর মানে পাশের দরজায়, মানে প্রতিবেশী হিসেবে। হ্যাজ বট আ কার, মানে পাশের বাড়িতে যে লোকটা বসবাস করতো সে একটা কার কিনছে। তো এখানে দেখেন এটা একটা ফাইনাইট ভার্ব, এইটা একটা ফাইনাইট ভার্ব, এটা তো কমপ্লেক্স সেন্টেন্স। তো ভালো কথা, গ্যাপের পরে আমাদের ভার্ব আছে, পূর্বে ব্যক্তিবাচক, সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে হু। এই জায়গায় হুম, হুজ, হুইস এগুলো কিছুই বসবে না। এখন দেখেন আমরা দেখে আসলাম কিন্তু দুই ক্লজ বিশিষ্ট বাক্যের ক্ষেত্রে, এটাও দুই ক্লজ বিশিষ্ট। তাহলে গ্যাপের পরে ভার্ব থাকলে আর গ্যাপের পূর্বে কোনো পার্সন না থাকলে, গ্যাপের পূর্বে কোনো পার্সন না থাকলে, এই যে দেখেন এখানে ভার্ব আছে, এখানে পার্সন আছে, এখানে ভার্ব আছে, এখানে পার্সন আছে, ঠিক আছে। এখানে দেখেন চার্লি চ্যাপলিন ওয়াজ আ কমেডিয়ান, ইনি একজন কমেডিয়ান ছিল। তো ভালো কথা, হু বেস্ট নোন ফর হিজ ওয়ার্ক ইন সাইলেন্ট মুভিজ, মানে কি নির্বাক চলচ্চিত্রের জন্য, নির্বাক চলচ্চিত্রের কাজের জন্য চার্লি চ্যাপলিন কমেডিয়ান হিসেবে বিখ্যাত, কৌতুক অভিনেতা হিসেবে। তাহলে এই যে ভার্ব আছে গ্যাপের পরে আর পূর্বে আছে হলো ব্যক্তিবাচক শব্দ, তো আমরা হু ব্যবহার করলাম। তার মানে এখানে আমাদের পার্সন আছে। আর যদি পার্সন না থাকে, এখানে দেখেন কি হবে, গিভ দা ক্লথস মানে কাপড়গুলো দিয়ে দাও। কাকে দিবে? মানে যার দরকার তাকেই, নির্দিষ্ট করে বোঝালে হু, আর নির্দিষ্ট না মানে যারই প্রয়োজন হবে তাকেই দাও, মানে যারই প্রয়োজন, যারই, ঠিক আছে। তো এমন ক্ষেত্রে আমরা কি করব? এমন ক্ষেত্রে আমরা ব্যবহার করব হু এভার। এমন ক্ষেত্রে আমরা কি করব? হু এভার ব্যবহার করব। ওই যে বললাম হু এভার ব্রেক্স দ্য ল, মানে আইনটা যেই ভাঙ্গুক উইল বি পানিশড, আইনটা যেই ভাঙ্গুক তাকেই শাস্তি দেওয়া হবে, ঠিক আছে। তাহলে গিভ দ্য ক্লথস। এখন একটা বিষয় এখানে দেখেন, আপনারা বলতে পারেন এখানে তো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে তো আমাদের অবজেক্ট বসে, হুম এভার কেন বসলো না? অনেক শিক্ষার্থী আমাকে এই কোয়েশ্চেনটা করেছিল, কেন বসবেন আপনাদেরকে বলি। এই পর্যন্ত দেখেন যে কাপড়টা তাকেই দাও, গিভ দা ক্লথস কাপড়গুলো তাকেই দাও, ঠিক আছে, টু তাকেই দাও যাদের দরকার। তো এখানে আমরা হুম এভার ব্যবহার করতে পারবো না কেন? এই যে পরে আমাদের ভার্ব আছে, প্রিপোজিশনের পরে একটা ক্লজ বসতে পারে, মানে এটা পুরোটা মিলেই জি হু এভার নিডস দেম, নাউন ক্লজ, মানে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ক্লজ বসেছে। তো এই ক্লজের তো আমার নিডস এর তো একটা সাবজেক্ট দরকার, সেক্ষেত্রে আমাদেরকে হু এভার ব্যবহার করতে হবে। মানে প্রিপোজিশনের পরে হু এভার নিডস দেম মানে যাদেরই সেগুলো দরকার। এখন দেখেন এখানে একটা মজার বিষয়, এই দেম, এই দেমটা কিন্তু পার্সোনাল প্রোনাউন না, এটা কিন্তু পার্সোনাল প্রোনাউন না। এটা কি প্রোনাউন বলতে পারেন? এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই দেম মানে হলো ক্লথস, মানে গিভ দা ক্লথস টু হু এভার নিডস দেম, এই ক্লথস এর পরিবর্তে কিন্তু দেম বসছে। পরীক্ষায় যদি সাপোজ প্রশ্নকর্তা একটু চালাক হয় যে আমি এই প্রশ্নটাই দেবো, দেমের নিচে আন্ডারলাইন করে দিল, তখন অবজেক্টিভ হলেও কিন্তু এটা ডেমনস্ট্রেটিভ হিসেবে কাজ করছে। মানে ক্লথস এর পরিবর্তে কিন্তু দেম, ক্লথস এর পরিবর্তে সাবজেক্ট হিসেবে যখন দে বসবে, ঠিক আছে, মানে আই লাইক দ্য ক্লথস বা আই নিড দ্য ক্লথস, তারপরে যে দে আর ইউজফুল, তখন ওই দেটা কিন্তু হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দে পার্সোনাল প্রোনাউন হয়, দে ইনডিফিনিট প্রোনাউন হয়, দে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়। এবারে আসেন, চুজ দ্য কারেক্ট অপশন। যাকেই অলস মনে হয় তাকেই কাজটা দাও, ওই একই ফর্মুলা, সেম ফর্মুলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট 99-2000 শিক্ষাবর্ষে, আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4-5। তাহলে গিভ দ্য ওয়ার্ক টু হুইচ এভার লুকস আইডল হবে না, কারণ ব্যক্তি বুঝাতে আমরা ব্যবহার করব হু এভার, তো হুইচ এভার এটা বাদ। এই যে গিভ দ্য ওয়ার্ক টু হুম লুকস, তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা হুম ব্যবহার করতে পারবো না, এই জন্য এটা ভুল। গিভ দ্য ওয়ার্ক টু হুম সো এভার, এ কারণে এইটা ভুল, কারণ এই যে ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা হুম ব্যবহার করতে পারবো না। এখানে দেখেন গিভ দ্য ওয়ার্ক টু হুএভার লুকস আইডল, মানে যাকেই অলস লাগে দেখতে, যাকেই অলস লাগে বা যাকে অলস মনে হয় কাজটা তাকেই দাও। এখানে দেখেন প্রিপোজিশনের পরে নাউন ক্লজ বসেছে, তাই ভার্ব এই যে লুক নিডের পূর্বে সাবজেক্ট ফ্রম হুএভার বসবে। বাক্যের অর্থ অনুসারে নির্দিষ্ট করে কাউকে বোঝানো হয়নি, অনির্দিষ্ট অর্থে হুএভার ব্যবহৃত হয়, যাকে।
অনির্দিষ্ট অর্থে। যাকেই বা যেই। কাজ করতে গেলে কত প্যারা নিতে হয় দেখেন। তাহলে আশা করি আপনাদের এইটা আর বুঝতে সমস্যা হওয়ার কথা না। এখন বাকি থাকলো আমাদের 3 ক্লজ বিশিষ্ট বাক্য। এখন আমরা যাই সেখানে। এই যে দেখেন 2 ক্লজ বিশিষ্ট বাক্যের, ঠিক আছে, গ্যাপের পরে নাউন প্রোনাউন থাকলে, ঠিক আছে, এবং অ্যান্টিসিডেন্টি পার্সন হলে গ্যাপে হুম বসে। ভালো করে বুঝেন, 2 ক্লজ বিশিষ্ট বাক্যে গ্যাপের পরে নাউন প্রোনাউন, আগে আমরা পড়ে আসলাম ভার্ব, আর এই ক্ষেত্রে হলো গ্যাপের পরে কি থাকে, নাউন প্রোনাউন থাকলে, আর ওর পূর্বে যদি পার্সন থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হুম। অ্যান্টিসিডেন্টটি যদি থিং বা অ্যানিমাল হলে কি করব আমরা, গ্যাপে হুইচ বা দ্যাট। ভালো কথা, কিন্তু ঝামেলাটা কোথায় পাচ্ছে দেখেন, 3 ক্লজ বিশিষ্ট বাক্যে যদি ক্লজটা 3টা থাকে, 3টা ফাইনাইট ভার্ব থাকে, তখন সাবজেক্টের পরে মাঝে একটা ক্লজ থাকবে, সাবজেক্ট প্লাস সেই, নো, থিঙ্ক, ওয়ান্ট, কনসিডার, বিলিভ, এই ভার্ব বিশিষ্ট যে ক্লজটা থাকবে, আমরা তখন উক্ত ক্লজটাকে মানে সাবজেক্ট ভার্বকে বাদ দিয়ে আমরা দেখব, যদি ভার্ব থাকে তাহলে হু ব্যবহার করব গ্যাপে, আর তারপরে যদি নাউন প্রোনাউন থাকে তাহলে হুম ব্যবহার করবো। আমরা এখানেই দেখি, দেখেন, শি ইজ আ পারসন, তিনি এমন একজন ব্যক্তি, হু আই নো ইজ সিনসিয়ার, এরকম শি ইজ আ পারসন হু আই নো ইজ সিনসিয়ার। এখন আপনি যদি এখানে মনে করেন যে শি ইজ আ পারসন হুম আই নো, হবে না, এই হু, এই যে আই নো কে বাদ দেন, আই নো বাদ দিলাম, তাহলে কি থাকলো, শি ইজ আ পারসন ইজ সিনসিয়ার, তাহলে এখানে আমাদের ইজ আছে, তাহলে এখানে ব্যবহার করতে হবে হু, আই নোটাকে বাদ দিবেন, আই নোটাকে বাদ দিবেন, ঠিক আছে। পরেরটা দেখেন অনুরূপ ভাবে, হি ওয়াজ দ্য অথার, ঠিক আছে, ড্যাশ আই বিলিভড ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য 21 অ্যাওয়ার্ড, তাহলে আমরা তখন কি করব, এই আই বিলিভ কে বাদ দিব, এই যে বলাই আছে সে, নো, থিঙ্ক, ওয়ান্ট, কনসিডার, বিলিভ, তাহলে বাদ দিলাম, বাদ দিলে কি হচ্ছে দেখেন, হি ওয়াজ দ্য অথার, এখানে ধরেন গ্যাপ থাকলো হু এর এখানে, তাহলে ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য 21 অ্যাওয়ার্ড, তাহলে এখানে আমাদের হু কেন হবে, এই যে পরে ওয়াজ আছে। একইভাবে দেখেন, আই স দ্য ম্যান হু দে থট ওয়াজ ডেড, কেন হলো, এই যে দে থট, এই যে থিঙ্ক ছিল এখানে, থিঙ্ক ভার্ব, তাহলে এখানে দে থট বাদ দিয়ে দেন, তাহলে কি হচ্ছে, আই স দ্য ম্যান হু ওয়াজ ডেড, তাহলে এখানে আলংকারিক হিসেবে আমরা ব্যবহার করেছি দে থট। এখন আপনি যদি এমন করে ভাবেন যে আই স দ্য ম্যান ড্যাশ দে থট ওয়াজ ডেড, এখানে আমার হুম হবে, কারণ দে থট আছে, কারণ এরপরে এই যে প্রোনাউন আছে, এখানে সামনে আছে হলো, এই সূত্র কিন্তু খাটবে না, যে আগে নাউন প্রোনাউন আছে আর পরে নাউন প্রোনাউন আছে আর পরে আমাদেরকে এই যে আরেকটা প্রোনাউন আছে, এখানে আমি হুম ব্যবহার করবো, হবে না, আমাদেরকে কি করতে হবে, এটা বাদ দিতে হবে। তাহলে কি হচ্ছে, হি ওয়াজ দ্য অথর, আই বিলিভড হু ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য 21 অ্যাওয়ার্ড। একইভাবে দেখেন, আই স দ্য ম্যান হু দে থট ওয়াজ ডেড, মানে আমি লোকটাকে দেখেছিলাম, তারা মানে লোকজন ভাবছিল, তো এক্ষেত্রে এটাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে দেখতে হবে যদি ভার্ব থাকে তাহলে হু হবে, আর যদি এখানে এই যে প্রোনাউন থাকে, ঠিক আছে, এখানে আমরা দেখি তাহলে বুঝতে পারবেন। আই স দ্য ম্যান, এখানে দেখেন আই স দ্য ম্যান হুম দে থট ডেড, এখানে দেখেন, তাইলে বুঝতে পারার কথা। আই স দ্য ম্যান, আই স দ্য ম্যান হুম, এখানে দে থট বাদ দেন, এখানে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ আছে, এ কারণে আমরা কি করলাম, এখানে হুম নিলাম। যদি এখানে ভার্ব থাকতো তাহলে এখানে আমরা হু নিতাম। এই যে দেখেন এখানে ভার্ব আছে, ঠিক আছে, ওয়াজ ডেড, এখানে ভার্ব আছে, তাই আমরা হু নিলাম, কিন্তু এখানে ভার্ব নাই, শুধু অ্যাডজেক্টিভ আছে, এই জন্য এখানে আমরা হুম নিলাম। পরে দেখেন, হি ইজ দ্য ম্যান, এই যে হি ইজ দ্য ম্যান হুম দে সে দ্য পুলিশ অ্যারেস্টেড, এখানে দেখেন দে সে বাদ দেন, তাহলে হি ইজ দ্য ম্যান, এখানে হুম কেন হলো, এই যে দ্য পুলিশ অ্যারেস্টেড, নাউন প্রোনাউন আছে, নাউন প্রোনাউন আছে, এখানে ভার্ব নাই, কিন্তু এই জায়গায় ভার্ব নাই, দে সে বাদ দেওয়ার পর এখানে ভার্ব নাই, এ কারণে আমরা এখানে নিলাম হুম, এখানে আমরা নিলাম হুম।
ডু ইউ নো, এই যে দেখেন হুম আর ইউ স্পিকিং টু, লাস্টে আমাদের কি আছে, প্রিপোজিশন আছে, প্রিপোজিশন পরে গ্যাপ, এখানে দেখেন এই জায়গায় হু ইউ আর স্পিকিং টু, তো আমাদের গ্যাপের পরে কি দরকার, অবজেক্টিভ দরকার। আমরা জানি ভার্বের পরে এবং প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, তো টু এর পরে আমাদের আসলে গ্যাপ আছে, তো এই কারণে আমাদেরকে এখানে নিতে হলো হুম, কারণ ইউ নো নিয়ে ফেলছে এবং ইউ আর স্পিকিং নিয়ে ফেলছে, মানে এই সাবজেক্টটা নো ফাইনাইট ভার্বকে নিয়ে ফেলছে, এখানে এই সাবজেক্টটা আর স্পিকিং এই ফাইনাইট ভার্বটাকে নিয়ে ফেলছে, মানে এখানে কিন্তু এটা ফাইনাইট ভার্ব আর আর স্পিকিং পুরোটা মিলিয়ে ফাইনাইট ভার্ব ফ্রেজ। তাহলে আমার দুইটা সাবজেক্ট দুটা ফাইনাইট ভার্ব হয়ে গেল, দুটা সাবজেক্ট দুটা ফাইনাইট, তখন কি হবে, আমাদের যদি ভার্ব আর সাবজেক্টের জোড়া মিলে যায় সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে হুম। আর যদি ভার্বের একটা সাবজেক্ট গ্যাপ থাকে তখন আমাদেরকে সাবজেক্ট যুক্ত করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে হু। যেমন দেখেন আই স, এইটা একটা সাবজেক্ট ভার্ব জোড়া মিলছে, দে থট এটা একটা সাবজেক্ট ভার্ব জোড়া মিলে গেছে, তাহলে এখানে দেখেন এখানে আমাদের কিন্তু বাকি আছে ওয়াজ ডেড, এখানে ভার্ব আছে, তাহলে আমাদের কি লাগবে, এর সাবজেক্ট লাগবে, এই কারণে হু, মানে সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ফাইনাইট ভার্ব, ঠিক আছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এই জোড়াগুলো মিলতে হবে, যতটা ফাইনাইট ভার্ব থাকবে ততটা আমাদেরকে সাবজেক্ট নিতে হবে, এটাই হলো এখানকার মূল বিষয়। দেখেন শি ইজ সাবজেক্ট ফাইনাইট ভার্ব সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এখন ভালো কথা আই নো এটাও সাবজেক্ট ফাইনাইট ভার্ব, দুই জোড়া হলো, তাহলে এখানে ইজ সিনসিয়ার, এখানে আমাদের কি আছে ফাইনাইট ভার্ব আছে, তাহলে সাবজেক্ট লাগবে, এই কারণে হু। একইভাবে দেখেন হি ওয়াজ সাবজেক্ট ফাইনাইট ভার্ব গেল, আই বিলিভ সাবজেক্ট ফাইনাইট ভার্ব গেল, এখানে আমাদের ফাইনাইট ভার্ব আছে ওয়াজ, তাহলে সাবজেক্ট হিসেবে লাগবে হু, এটা আরো সহজ তরিকা। তাহলে আমরা এখানে দেখি ইউ ক্যান ডিসকাস দ্য ইস্যু, ইউ ক্যান ডিসকাস দ্য ইস্যু, যে আগে আমরা দেখে আসলাম উইথ, এর অবজেক্ট হিসেবে আমাদের এখানে বসতেছে, কিন্তু প্রিপোজিশনের পরে দেখে যে আপনি অবজেক্ট বসাবেন তা না, আমাকে পরের অংশটুকুও দেখতে হবে, তাহলে আমরা মিলিয়ে নিই ইউ ক্যান ডিসকাস, এখানে ইউ ক্যান ডিসকাস, এখানে এটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব জোড়া একটা মিলল, তারপরে আমরা আনি ইউ ফিল আর একটা মিলল, এই যে এইটা অনুসারে আমাদের এখানে সে ওয়ান্ট নো কনসিডার, এখানে আর একটা দরকার সেটা হলো ফিল, এখানে আর একটা দরকার সেটা হচ্ছে ফিল। ফিল ব্যবহার করলে যা হোক আপনাদের বুঝার স্বার্থে বললাম, পরে এটা অ্যাড করে নিতে হবে, এখানে এই কারণে ইত্যাদি যুক্ত করা। তাহলে এই যে এক জোড়া হয়ে গেল, ইউ ফিল আর এক জোড়া হয়ে গেল, এখানে বাকি থাকলো ক্যান সলভ ইউর প্রবলেম, তাহলে এই ফাইনাইট ভার্বের আমাদের সাবজেক্ট লাগবে, তাহলে বসবে হলো হু, এখানে হুম তো হবেই না, হু এবারও হবে না, ঠিক আছে, এখানে হুম সো এবারও হবে না, তবে এটা নিয়ে আর এটা নিয়ে আসলে একটা ডাউট থেকেই যায়, 3 ক্লাস বিশিষ্ট বাক্য তাই এটা নিলাম, কিন্তু এটাও অর্থপূর্ণ হয়, কিন্তু আসলে এটাকে প্রশ্নকর্তা এটাই নিয়েছে এই রুলস অনুসারে। এবারে দেখেন আই হ্যাভ রেড দ্য বুক, আই হ্যাভ রেড দ্য বুক, ইউ লেন্ড মি, তাহলে এখানে আমাদের কি আছে, এটা নাউন, পরে আছে প্রোনাউন, মাঝখানে আমাদের এইটা যত বস্তুবাচক, ঠিক আছে, এইটা ব্যক্তিবাচক, তো বস্তুবাচকের পরে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করব, দ্যাট অথবা হুইচ, তো এখানে তো হুইচ নাই, এখানে হুইচ নাই, এ কারণে আমরা আনসার নেব দ্যাট। ক্লাসটা দীর্ঘ হয়ে গেছে, মস্তিষ্ক আর কাজ করতেছে না, এখানেই থেমে যাওয়া উচিত। দেখেন দিস ইজ দ্য হাউস আই ওয়ান্ট টু বাই, তাহলে কি হচ্ছে, এইটা আমাদের বস্তুবাচক, ভালো কথা, এখানে আই ওয়ান্ট টু বাই বস্তুবাচক অ্যান্টিসিডেন্ট, তাহলে এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে দ্যাট অথবা হুইচ, যেহেতু আমাদের এখানে দিজ আছে, হুম আছে, দোজ আছে আর উইচ আছে, দ্যাট নাই, এ কারণে আমরা আনসার নেব উইচ। যদি উইচ না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু দ্যাটকে ব্যবহার করতে পারবো। এখন দেখেন আই মেট এ পারসন, আই মেট এ পারসন, আই নেভার স আর্লিয়ার, আই নেভার স আর্লিয়ার, এখানে হুম কেন হবে, দেখেন সাবজেক্ট ফাইনাইট ভার্ব, আই নেভার স, আই আর স সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এই জোড়া মিলে গেছে, এখানে দেখেন আই মেট এই জোড়াও মিলে গেছে সাবজেক্ট ফাইনাইট ভার্বের, তাহলে এই গ্যাপে আমরা কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব হুম, যেহেতু এটা ব্যক্তিবাচক এই কারণে আমরা ব্যবহার করব হুম।
আর বস্তুবাচক যদি হতো, এই যে যেমন দেখেন দিস ইজ দ্য পেন, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতাম হুইচ। দিস ইজ দ্য হাউস, সেক্ষেত্রে ব্যবহার করতাম এখানে ব্যবহার করব হুইচ। এই সহজ বিষয়টা বুঝতে হবে। এখানে দেখেন ইট ওয়াজ আই, তাহলে দেখেন ইট ওয়াজ একটা হয়ে গেল। হি ওয়ান্টেড সাবজেক্ট, এই যে দেখেন সাবজেক্ট ফাইনাইট ভার্বের জোড়া মিলে গেল, সাবজেক্ট ফাইনাইট ভার্বের জোড়া মিলে গেল। তাহলে এখানে যে বিষয়টা আমাদের এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে। তাহলে এখানে আমাদের এই সমস্যাটা কেন হলো বলেন তো? এখানে আমাদের হুম কেন নিতে হচ্ছে? হুমটা হলো আমাদের এই ভার্বটার, ঠিক আছে, সিং টু, টু এর পরে আমাদেরকে ব্যবহার করতে হবে অবজেক্ট। ইট ওয়াজ আই, এই জোড়া মিলে গেছে, আমাদের এই জোড়াও মিলে গেছে, যে কারণে এখানে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে হুম। আর সহজ হিসাব সেটা হলো যে ইট ওয়াজ আই মানে আমি ছিলাম, হি ওয়ান্টেড টু সিং টু, যাকে সে গান শোনাইতে চাইছিল। এমন ক্ষেত্রে যদি দেখেন প্রিপোজিশন দিয়ে বাক্য শেষ হয়ে গেছে, ওই প্রিপোজিশনের পরে আমার একটা অবজেক্ট লাগবে। মানে বিষয়টা দেখেন, ইট ওয়াজ আই, এটা ছিলাম আমি, এটা ছিলাম আমি, এখানে ফুল স্টপ দেন এইরকম করে। দেখেন হি ওয়ান্টেড টু সিং টু মি, ওই যে তোমাকে একটা গান শোনাই, লেট মি সিং টু ইউ, তোমাকে একটা গান শোনাই, আপনাদেরকে একটা গান শোনাই, লেট মি সিং টু ইউ, এই তো। তাইলে এখানে টু মি, এখন মি আমার উঠে গেল, তাহলে কি হচ্ছে ইট ওয়াজ আই, ঠিক আছে, হোম হি ওয়ান্টেড টু সিং টু, এখানে মি ছিল, মি এর পরিবর্তে আমাকে ব্যবহার করতে হবে অবজেক্টিভ হোম মানে রিলেটিভ প্রোনাউন। এটা তো তখন কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। আগে দুইটা সিম্পল সেন্টেন্স ছিল যে ইট ওয়াজ আই, হি ওয়ান্টেড টু সিং টু মি। তো যখন আমি দুটা সেন্টেন্সকে জোড়া দেব, এই মি আউট হয়ে যাবে, কারণ এখানে আই তখন ডাবল ফাংশনের কাজ করবে, আই এবং মি এর। তো তখন আমরা ব্যবহার করব রিলেটিভ প্রোনাউন হিসেবে হোম। একইভাবে দেখেন আই মেট এ পারসন, তাহলে এখানে সাবজেক্ট মানে একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব হলো আই নেভার স আর্লিয়ার, ওই একই কথায়, তাহলে এখানে আমাদের বসবে হোম। এভরিওয়ান নিউ দ্য পয়েট, প্রত্যেকেই কবিতাকে চিনত। দ্য স্টুডেন্ট হ্যাড ইনভাইটেড টু স্পিক অ্যাট দ্য লিটারেরি ক্লাব, তো হুম কেন হলো? এই যে দেখেন এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্বের একটা, এই যে সাবজেক্ট এই ফাইনাইট ভার্ব মিলে গেছে, এখানে সাবজেক্ট মিলে গেছে, তো সহজ বিষয়, এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে হোম। আর এখানে আরেকটা বিষয় দেখবেন, যাক এই মুহূর্তে এটা আপনাদের ভেঙে দিতে গেলে একটু সময় লাগবে, আমি নেক্সট ক্লাসে আবারও ভেঙে দেবো। দেখেন দ্য স্টুডেন্ট হ্যাড ইনভাইটেড, এখন এই ইনভাইটেডটা কাকে ইনভাইট করছিল? এর কিন্তু অবজেক্ট নাই। এখানে দেখেন ইনভাইটেড, এই এটা কিন্তু আমাদের ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। এখানে দেখেন এই ট্রানজিটিভ ভার্বের কিন্তু এখানে কি নাই? অবজেক্ট নাই, যেহেতু অবজেক্ট মিসিং। এখন এটা কেন? এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফাংশন করছে। তাহলে এভরিওয়ান নিউ দ্য পয়েন্ট, প্রত্যেকে কবিকে জানতো। দ্য স্টুডেন্ট হ্যাড ইনভাইটেড হিম, এখানে বসতে হলো, যদি আমরা এটা এইভাবে করে দিই, দেখেন ফুল স্টপ মেরে দিলাম, যে এভরিওয়ান নিউ দ্য পয়েন্ট, দ্য স্টুডেন্ট হ্যাড ইনভাইটেড হিম, কি করছিল? ছাত্ররা তাকে নিমন্ত্রণ করেছিল কি করতে? টু স্পিক অ্যাট দ্য লিটারেরি ক্লাব। এই কারণে দেখেন এখানে ছিল হিম, আমার হিমটা উঠে গেছে, তো আমার এই কারণে এই জায়গায় গ্যাপে ব্যবহার করতে হচ্ছে হোম। পরে দেখেন লাইফ ইজ আ সাকসেশন অফ লেসন্স, ঠিক আছে, মাস্ট বি লিভ টু বি আন্ডারস্টুড, মানে এটা বোঝার জন্য বাইসে থাকতে হবে। জীবন হচ্ছে একটা মানে শিক্ষার সিরিজ আর কি, সাকসেশন মানে অনুক্রম, আর এইটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে, বাঁচতে হবে। তো সহজ কথায় এই যে অ্যান্টিসিডেন্ট হলো এই সাকসেশন অফ লেসন্স, এটা বস্তুবাচক, এ কারণে আমরা হুইচ ব্যবহার করব। এটা নিয়ে ঝামেলা বাঁধবে, এটার ব্যাখ্যা দিতে অনেক সময় লাগবে, এই জন্য আমি ক্লাস এখানে সমাপ্ত করব। দেখেন হিউম্যানস আর দ্য অনলি ফ্যাক্টরস, এখানে কিন্তু সঠিক অপশন মানে সঠিক অপশনের সঠিক উত্তরই নাই, এখানে সঠিক উত্তরই নাই। হিউম্যানস আর দ্য অনলি ফ্যাক্টরস ইন দ্য ইকোসিস্টেম, হিউম্যানস আর দ্য অনলি ফ্যাক্টরস ইন দ্য ইকোসিস্টেম ড্যাশ আর রেসপন্সিবল ফর দ্য চেঞ্জেস ইন দ্য ইকোলজি, মানে কি বাস্তু সংস্থানে পরিবর্তনের জন্য যে দায়ী সেটা হচ্ছে হিউম্যান নাকি অনলি ফ্যাক্টরস। তো এখানে দেখেন ইন দ্য ইকোসিস্টেম মানে বাস্তু সংস্থানে, এটা কিন্তু না। এই জায়গায় যে অ্যান্টিসিডেন্ট আমাদের দেখতে হবে দ্য অনলি ফ্যাক্টরস, হিউম্যানস আর দ্য অনলি ফ্যাক্টরস, এইটা হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট। এ কারণে আমরা এখানে হু ব্যবহার করতে পারবো না, এখানে হু হবে না।
কারণ হিউম্যানস এর কাহিনী এখানে খতম। হিউম্যানস আর দ্য অনলি ফ্যাক্টরস, এখানে হলো ফ্যাক্টরস। দায়ী কি? মানুষ না, দায়ী হলো মানুষ উপাদান হিসেবে, নিয়ামক হিসেবে। মানে মানুষ হচ্ছে অনলি ফ্যাক্টরস, মানে কি একমাত্র নিয়ামক বা উপাদান ইন দা ইকোসিস্টেম, বাস্তু সংস্থানে। যারা দায়ী দেখেন এখানে, যারা দায়ী না কিন্তু, মানে এই ফ্যাক্টরস গুলা দায়ী। যা দায়ী কিসের জন্য? ফর দ্য চেঞ্জেস ইন দা ইকোলজি, বাস্তুতন্ত্রের পরিবর্তনের জন্য এই ফ্যাক্টরস গুলো দায়ী। আর এই ফ্যাক্টরসটাই হচ্ছে মানুষ। এর কাহিনী এখানেই মিটে গেছে। আমাদের অ্যান্টিসিডেন্ট হচ্ছে দা ফ্যাক্টরস। আর যদি দা অনলি থাকে, আমরা পরে রিলেটিভ প্রোনাউনে যখন দা অনলি, ওই যে দ্যাট এর ব্যবহার দেখব, তখন দেখব যদি দা অনলি থাকে, হি ইজ দা অনলি প্লেয়ার দ্যাট, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মূলত দ্যাট। তো ফ্যাক্টরস কিন্তু বস্তুবাচক, এই কারণে আমরা এখানে হুইজ ব্যবহার করলাম। কিন্তু এই যে দা অনলি থাকার কারণে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে দ্যাট। এটা যখন আমরা পরবর্তীতে যে কোন কোন ক্ষেত্রে দ্যাট ব্যবহার হয়, এটা নিয়ে ফেসবুকে আমার একটা ডিটেল পোস্ট আছে। যা হোক, নেক্সট ক্লাসে আমরা ওখান থেকে শুরু করব, তখন আপনাদেরকে দেখাবো যে আসলে এই জায়গায় রাইট আনসার হুইজও হয়, দ্যাটও হয়, তবে দ্যাটটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এবং স্পোকেনের ক্ষেত্রে এই জায়গাগুলো দ্যাটই ব্যবহার হয়। যাই হোক, এই 261 পর্যন্তই আজকের আলোচনা। আমরা পরের ক্লাস 62 থেকে ইনশাল্লাহ শুরু করব, এবং পরের ক্লাসে আমরা পুরো ক্লাস চেষ্টা করব শেষ করার। জানি শেষ হবে না হয়তো, কারণ অনেকগুলো বাকি আছে, তবে ইনশাল্লাহ হয়ে যাবে। আবার নাও হতে পারে, কারণ অনেকগুলো এক্সারসাইজ আছে। এই যে দ্যাটের যে বিষয়টা বললাম, এখানে দেখেন দা প্লাস সুপারলেটিভ প্লাস নাউন, দা অনলি প্লাস নাউন প্রোনাউন, দা অনলি প্লাস নাউন প্রোনাউন, এই যে দেখেন দা সেম প্লাস পারসন, নান, অল, এগুলো থাকলে হু, হুইচ এর চেয়ে দ্যাট ব্যবহার করা উত্তম। আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান স্পেয়ার, এই যে দেখেন দিস ইজ দা অনলি ওয়ান অফ হিজ নোবেলস, ঠিক আছে, দ্যাট ইজ ওয়ার্থ রিডিং। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই জায়গায় এই যে এখানে দেখেন হু এভার ভায়োলেটস দ্য রুল শ্যাল বি পানিশড, যেই নিয়ম ভাঙবে তাকেই শাস্তি দেওয়া হবে। তো এখানে হু এভার কেন হলো? এখানে অ্যান্টিসিডেন্ট নাই, যেই অর্থে, যেই, যাকেই। তো তখন আমরা হু এভার যে ব্যবহারটা করলাম এটা। তো আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ, আল্লাহ হাফিজ। আর আরেকটা বিষয়, যাক বিদায় না, আর একটা বিষয় বলি, পড়াতে গিয়ে অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়, অনেক সময় মন কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, ব্রেন অনেক সময় হ্যাং হয়ে যায়। মানে ওইদিকে লেখার দিকেও নজর রাখতে হয়, আবার আপনাদেরকে বোঝানোর দিকেও নজর রাখতে হয়। অনেক ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে স্লিপ অফ টাং হয়ে গেলে আমি ক্ষমা প্রার্থী। অনেক সময় টাইপিং মিস্টেক বোঝানোর সময় থাকলে তার জন্য ক্ষমা প্রার্থী। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।